শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাকে আমার সদ্য বিয়ে করা বউ। তবে একটা না, দুইটা বউ। দুজন দুদিক থেকে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে গিয়ে বাসর ঘরে প্রবেশ করলো। তারপর একজন গিয়ে দরজা বন্ধ করে দিল, আর আরেকজন আমাকে নিয়ে গিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। আমি কাঁপা কাঁপা স্বরে আমতা আমতা করে বললাম, আপু প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি তো তোমাদের ছোট বোনের মতো, তাই না? আমার কথা শুনে আমার দুই বউ একে অপরের দিকে তাকিয়ে একজন বলে উঠল, ছোট বোনের মতো মানে কি? তখন আরেকজন বলে, তোর মাথা কি পাগল হয়ে গেছে নাকি? বলে এসে আমাকে ছুতে গেলে আমি খাটে উঠে গুটিসুটি হয়ে বসে কাপা স্বরে একটা নিঃশ্বাস ছেড়ে বলে উঠি, দেখো তোমরা যেমন করছো তাতে তো আমি ভুলে গেছি আমি ছেলে নাকি মেয়ে। তোমাদের দিকে মনে হচ্ছে তোমরা ছেলে আর আমি মেয়ে। আমার কথা শুনে দুজনে ডেভিলদের মতো হেসে ওঠে, আর তাদের মাঝে একজন বলে, তাই নাকি? মনে কর তুই মেয়ে। তখন অপরজন বলে, আর আমরা ছেলে, আর আজ তোর সতীত্ব হরণ করবো আমরা দুজনে মিলে। ওদের কথা আর হাসি দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওরা যেই আমাকে ধরে কিস করতে যাবে তখনই আমি বলে উঠি, আপু আমি পানি খাবো। দুজন একে অপরের দিকে তাকিয়ে একজন উঠে গিয়ে আমাকে পানি দেয়। আমি উঠে বসে পানি খেতে লাগি। পানি খাওয়া শেষ, ইচ্ছে করে নিজের গায়ে পানি ফেলে দিই। তারপর ফ্রেশ হবো বলে ওয়াশরুমে চলে যাই। এখন ফ্রেশ হতে হতে চলুন কাহিনীটা কি তা বলি, আর আমি কে আর এসব কি হচ্ছে তাও আপনাদের বলি, কেমন? আমি অন্তর চৌধুরী, এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। বাবা মার একমাত্র ছেলে, বাবা ব্যবসায়ী আর মা গৃহিণী। আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর বিজনেসটাও জয়েন্ট। আমার আব্বু আর চাচা মিলে দেখাশোনা করে সেটা। আব্বু আম্মু চাচা চাচি দাদা দাদি, আব্বু আম্মু চাচা চাচি দাদা দাদি আর আমার চাচাতো দুই বোনকে নিয়ে আমাদের পরিবার। আর আমার দুই বউ আমার সম্পর্কে চাচাতো বোন হয়। আমার একমাত্র চাচার মেয়ে এই দুইটা, তারা যমজ দুই বোন, এক সেকেন্ডের ছোট বড় তারা। যে একটু বড় তার নাম হলো অজন্তা চৌধুরী, আর যে ছোট তার নাম হলো অরিন চৌধুরী। আমি ছোটবেলা থেকে তাদের ভয় পেতাম, কারণ ওরা দুজনে আমাকে কারণে অকারণে আব্বু আম্মুর কাছ থেকে মার আর বকা খাওয়াতো। শুধু তাই নয়, সুযোগ পেলে নিজেরাও পেটাতো। কিন্তু চাচা চাচি আমায় বাঁচিয়ে নিত। আমার থেকে 3 বছরের বড় ওরা, আর ওদের রাগের জন্য আমি ওদের ভয় পেতাম অনেক। একবার আমি যখন ক্লাস 2-এ, তখন ওরা আমাকে অনেক ভয় দেখিয়েছিল, মারছিল, তাই আমি ওদের ভয় পেতাম। ওরা যেখানে যেত আমি সেখান থেকে পালিয়ে যেতাম। স্কুল টাইমে বের হয়ে স্কুলে যেতাম, বাকি সময় রুমে বন্দি হয়ে থাকতাম। আবার থেকে থেকে স্কুলেও যেতাম না। আম্মু আব্বু ভাবতো ঠিক হয়ে যাবে, কিন্তু 1 বছর পার হবার পরেও যখন আমি ওদের ভয়ে রুম থেকে বের হতাম না, খেতাম না, তখনই ঠিক করা হয় আমাকে নানার বাসায় পাঠানো হবে। আম্মু রাজি হয় না। তখনই আব্বু বলে, দেখো অন্তর আমাদের একমাত্র ছেলে, সে যদি এভাবে ঘরবন্দি থাকে তাহলে কি হবে বলো তো? ও কোনো কারণে মামুনিদের ভয় পায়। দেখো ঠিক হয়ে গেলে আবার এখানে আসবে, তাছাড়া তুমিও সেখানে গিয়ে থেকো মাঝে মধ্যে। আব্বুর কথায় আম্মুও বিষয়টা বুঝতে পারে। আমাকে রাজশাহী থেকে সিলেটের নানার বাসায় পাঠিয়ে দেয়। তবে একা না, সাথে আম্মুও আসে। 3 বছর পর যখন ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে বসায় ফিরলাম, তখনই আর আপুদের আগের মতো ভয় পেতাম না। তা দেখে আব্বু আম্মু স্বস্তি পায়। কিন্তু আপুরা অদ্ভুত ব্যবহার করতো আমার সাথে। আমি বুঝতাম না কিছুই। আমি যেখানে যেতাম তারাও আমার সাথে সাথে যেত। আমি কোনো বিপদে পড়লে তারাই উদ্ধার করত। নিজেদের ভাগের খাবার আমাকে দিয়ে দিত। একদিন আমি ঘুরতে যাই, সাথে আপুরাও যায়। সেখানে গিয়ে আপুরা ফুচকা খেতে চায়, আর আমাকেও বলে। অগত্যা রাজি হয়ে যাই। কি আর করা, 2 প্লেট ঝাল করে ফুচকা অর্ডার দিয়ে আমরা বেঞ্চে বসি। আমি মাঝখানে আর আপুরা আমার দুই পাশে। ফুচকা মামা 2 প্লেট ফুচকা দিয়ে যায়। আপুরা হাতে ফুচকা নিয়ে দুজনে আমার সামনে ফুচকা তুলে ধরে বলে, হা করো বাবু। আমি হা করে ফুচকা মুখে নিলাম। একজনের হাত থেকে ফুচকা মুখে পুরে নিয়ে বুঝতে পারি অনেক ঝাল। কোনো রকমে খেয়ে ঝাল ঝাল বলে চিল্লাতে থাকি। ফুচকাওয়ালা মামার থেকে পানি চাইলে বলে, পানি শেষ মামা, দাঁড়াও আমি যাইয়া নিয়ে আইতাছি। এদিকে আমি চিল্লাতেই আছি,
কি করবে তারা ভেবে না পেয়ে অজান্তা আপু আমার ঠোঁট দুটো দখল করে সিনেমায় যেমন দেখেছিলাম তেমনই করে চুষতে থাকে। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, কিরে, এবার ঝাল কমেছে তো? আমি হাঁপাতে হাঁপাতে বলি, হ্যাঁ কমেছে, কিন্তু তুমি এটা কি করলে? এটা তো পচা কাজ। বলে আমি অরুণাপুর দিকে এগিয়ে গেলাম। অরুণাপু তখন করুণভাবে বলল, তোর সাথে কথা নেই অন্তর। তুই অজান্তার হাত থেকে ফুচকা খেলি আর আমার থেকে খেলি না কেন? আমি আপুর কথা শুনে বললাম, আপু দেখো, ওটা অনেক ঝাল, আমি তো খেতে পারছি না। তখন অরিন আপু বলল, তুই আমার হাত থেকে ফুচকা খেলে তোকে আইসক্রিম কিনে খাওয়াবো। আইসক্রিমের কথা শুনে আমি ফুচকাটা মুখে নিলাম, কারণ আইসক্রিম আমার অনেক প্রিয়। আর ফুচকা মুখে নিতেই আহ, ঝাল ঝাল, পানি পানি। আমার অবস্থা দেখে অজান্তা আপু ফুচকাওয়ালা মামার খোঁজে গেল। সেই কখন তিনি পানি আনতে গেছে, আসার কোনো নামই নেই। আর অরিন আপু আমাকে তার দিকে ঘুরিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট দুটো ডুবিয়ে কিস করতে লাগলো। অজান্তা আপু এসে এটা দেখে কিছু বলল না, বসে গেল। অরিন আপু আমাকে প্রায় 7 মিনিট পর ছাড়লো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, তুমিও পচা আপু, তোমরা দুজনে এটা কি করলে? আমার ঠোঁট জ্বলছে। তখন অজান্তা আপু বলল, ঝাল কমেনি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তখন মামা এলো, হাতে পানির জার ভর্তি পানি। এসে দেখে সব স্বাভাবিক। আমি শান্ত হয়ে বসে আছি। ফুচকাওয়ালা মামাকে দেখে অজান্তা আপু বলল, কি ব্যাপার মামা, সেই কখন পানি আনতে গেছো আর এত পরে আসলে? মামা তখন মুচকি হেসে বললেন, কাছাকাছি পানি নেই, তাই দূরে যেতে হইতেছে। কত দূর? ওই বাজারের উপরে ব্রিজ পার হলে একটা টিউবওয়েল আছে ওখানে। ও, ওটা তো অনেক দূরে মামা। হ মামা। আমরা আর কিছু না বলে চলে আসি। মামাকে ফুচকার টাকা দিয়ে আমাকে দুইজনেই আইসক্রিম কিনে দেয়। আমি নেই, কিন্তু তাদের থেকে দূরে দূরে থাকছি। তারপর আইসক্রিম খেতে খেতে বাড়িতে আসি। তারপর থেকে আপুদের দেখলে আবার ভয়ে পালাতাম, আবার বুঝি কিস করে, আর এই কুটকুট করে ইঁদুরের মতো ঠোঁটগুলো কামড়ে খেয়ে নেয়। তখন কি হবে এটা ভেবে আমি তাদের সামনে যাই না। আম্মু আব্বু বুঝতে পারে কোনো কারণে আমি আবার আপুদের ভয় পাচ্ছি, তাই আপুদের কাছে যাই। আব্বু আম্মু চাচা চাচি দাদা দাদি, শুধু আমি বাদে সবাই সবাই আপুদের জিজ্ঞাসা করলে আপুরা বলে, তেমন কিছু না, আসলে একটা কুকুরের বাচ্চা ধরে ওর সামনে আনছিলাম, তাই ভয় পাইছে। হ্যাঁ, আসলে অন্তর আইসক্রিম খেতে বিজি ছিল, তখন হঠাৎ করে কুকুরের সামনে ধরায় ভয় পেয়েছে। কেউ ওদের কিছু না বলে সবাই আমার কাছে আসে। আমি শুয়ে আছি। দাদিমা এসে আমার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দাদু ভাই, তুমি অরিন, অজান্তাকে ভয় পাচ্ছ কেন? আমি তখন ছোট, তেমন কিছু বুঝি না। দাদিমার ভালোবাসার হাত মাথায় পেয়ে দাদিমার কোলে শুয়ে দাদিমাকে জড়িয়ে ধরে ফুচকা খাওয়া কিস সবকিছু ঘটনা খুলে বলি। সব শুনে সবাই হা করে আছে। সবাই বেশ অবাক হয়ে গেছে, এভাবে তাদের আদরের মেয়েগুলো মিথ্যা বলছে এত নিখুঁতভাবে, তা কেউ মানতে পারছে না। দাদুভাই বেশ রেগে গেছে আপুদের উপর। তার চোখ মুখ দেখেই বুঝতে পারছি কেউ কিছু না বললে বাইরে চলে যায়। ড্রয়িং রুমে সবাই বসে আলোচনা করলো। দাদুভাই আপুদের ডেকে পাঠায়। আপুরা ড্রয়িং রুমে প্রবেশ করার পর দাদুভাই প্রশ্ন করে, কে কিস করেছো কেন? আর মিথ্যাই বা বললে কেন? তোমাদের এই শিক্ষা দিয়েছি আমরা? আপুরা কাউকে ভয় না পেলেও দাদুভাইকে ভয় পায় অনেক, তাই ভয়ে ভয়ে অজান্তা আপু বলে, সরি দাদু ভাই, আমরা ভয় পেয়ে গেছিলাম, তাই মিথ্যে বলেছি, আমাদের মাফ করে দাও প্লিজ। তোমরা একজন না দুজনে একই কাজ কেন করলে? আমরা দুজনেই অন্তরকে ভালোবেসে ফেলেছি দাদু ভাই। তোমরা এইটুকু মেয়ে ভালোবাসা কি বুঝো? আবেগের বসে এমন একটা কাজ করতে পারলে কি করে তোমরা? দাদু ভাই, আমাদের ভালোবাসা আবেগ না, আমরা সত্যিই অন্তরকে ভালোবাসি। ওকে না পেলে আমরা দুজনের একজনও বাঁচব না। তোমরা কি বলেছো তা ভেবে বলেছো তো? হ্যাঁ দাদু ভাই, আমরা ভেবেই বলছি। বেশ, তোমরা যখন অনার্স 3rd ইয়ারে থাকবে তখনও যদি অন্তরকে চাও তবেই তার সাথে তখনই তোমাদের বিয়ে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদু ভাই। তোমরা দুজনেই
পরে মানিয়ে নিতে পারবে তো? হ্যাঁ দাদু ভাই, আমরা মানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তবে আমার আর কিছুই বলার নাই। তোমাদের কিছু বলার আছে? না বাবা, আপনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, তবে ততদিন অন্তর ওর নানুর বাসাতে থাকবে। কেউ আর কিছু বলল না, কারণ দাদুভাইকে বাসার সবাই সম্মান করে, তাই তার সকল সিদ্ধান্তই সবাই মেনে চলে। আমাকে আবার নানা বাসায় পাঠানো হলো। আমি সেখানে লেখাপড়া করতে লাগলাম। আমার সমবয়সী মামাতো ভাই ছিল একটা, তাই ভালোই দিন কাটতো আমার। তবে আপুদের কিস করার কথা ওই হারামির সাথে শেয়ার করার পর ওই হারামি আমাকে লেকফুল করে, তাই আমি ওর উপর রাগ করেছিলাম কিছুদিন পর থেকে আবার কথা বলতাম। কি বা করার, এখানে আমার এই একটা জানের জান ভাই দোস্ত, যেটাই বলি কম হয়ে যাবে। মামা মামি কখনো আমাকে বাবা মার অভাব বসতে দেয়নি। এখানে আমি তাদের আরেক সন্তান হয়ে আছি। মামাতো ভাইয়ের সাথে দুষ্টুমি, ফাজলামি আর পড়াশোনা করে দিনগুলো ভালোই চলতে যাচ্ছে। সাথে মামির আদর, মামার শাসন দেখতে দেখতে স্কুল জীবন শেষ হয়ে গেল আমার। এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছি। নানা বাসায় অনেক থাকলাম, সিদ্ধান্ত নিলাম এখন থেকে বাসায় থেকে বাকি পড়াশোনা কমপ্লিট করব। কেউ আর না করলো না, কারণ আমি এখন বড় হয়ে গিয়েছি, নিজের ভালো বুঝতে শিখেছি একটু হলেও। তাই বাসায় চলে এলাম। বাসায় না গিয়ে আব্বুর সাথে গিয়ে ভর্তি হলাম আমাদের বাসার সবচেয়ে কাছের কলেজে। বাসায় আসতেই পড়লাম আপুদের সামনে, কিন্তু আমি চিনতে পারিনি প্রথমে, কারণ একজনকে দেখতে পাইছি, পরে আরেকজনকে দেখে চিনতে পেরেছি। আপুরা অনেক সুন্দরী হয়েছে আগের চেয়ে। নাচেও ক্রাশ খাইলাম। আজ আমি কলেজে যাচ্ছি, নতুন কলেজ, কেমন একটা লাগছে, আনন্দ ভয় সব মিলিয়ে একটা মিশ্রিত অনুভূতি হচ্ছে আমার। আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই কলেজে আপুরাও পড়ে, তা আমি জানতাম না একদমই। প্রথম দিন কলেজে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি, কারণ আপুরা একটা ছেলেকে ধরে উত্তম মাধ্যম খেলাচ্ছে। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও তাদের একটুও দয়া মায়া হচ্ছে না। আমার মায়া হচ্ছে অনেক ছেলেটার প্রতি, কিন্তু ভয়ও করছে খুবই। জানের ভয় কার নাই বলেন তো? আমারও তো আছে, তবুও শেষ রক্ষা যদি করতে পারি, তাই আমি তাদের থেকে একটু দূর থেকে ডাকলাম, আপু, ও আপু, তোমরা ওখানে কি করো? আমার ডাক শুনে তারা মারা থামিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে দেখে লাঠি ফেলে ভদ্রমের মতো দাঁড়িয়ে একটা মেকি হাসি দিল দুজনেই। আমি বিষয়টা বুঝলাম না, ওরা আমাকে দেখে লাঠি ফেলে এমন ভদ্র হলো কি করে। আমি এসব ভাবছি, ঠিক তখনই ওদের মাঝে একজন বলল, কি রে অন্তর, তুই এখানে কি করছিস? আমি তো এই কলেজে নতুন ভর্তি হয়েছি। এটা শোনার পর আপুদের মুখের মেকি হাসিটাও কেমন মিলিয়ে গেল। দেখলাম তা দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপু, কোনো কি সমস্যা? আরে না না, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ক্লাসে যা। তা তো যাব, কিন্তু আপু তোমরা ওই ভাইয়াটাকে মারছিলে কেন? আর তোমরা এখানে কি করো? আরে আমরা এই কলেজেই তো পড়ি। আমি কথাটা শুনে একটু অবাক হলাম, তবুও ওদের ওই বিষয়ে আর কিছু না বলে বললাম, দেখি সরো, ওনাকে আগে হসপিটালে ভর্তি করো। তখন অজন্তা আপু বলে ওঠে, তার দরকার নেই রে, তুই যা, আমরাই ওকে হসপিটালে ভর্তি করাইবো। হ্যাঁ, আমরাই ভর্তি করব, তুই যা। আমি আপুদের কথায় বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমি তাদের সাথে থাকতে চেয়ে তারা আর কথা বাড়ালো না। ছেলেটিকে হসপিটালে ভর্তি করিয়ে আমরা বাসায় চলে এলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে সব ফর্মালিটি পূরণ করতে, তাই আজ আর কলেজ হবে না বিধায় চলে আসলাম বাসায়। একসাথে তিনজনকে বাসায় আসতে দেখে আম্মু এসে বলল, কি রে, কি হয়েছে তোদের? কারো কি কিছু হয়েছে নাকি? বলেই উত্তেজিত হয়ে সবাই তাপমাত্রা চেক করছে। তখনই আমি বললাম, আম্মু তুমি চিন্তা করো না, আসলে দুইটা লেডি গুন্ডা একটা ছেলেকে রাস্তায় মেরে রক্তাক্ত করে ফেলেছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করিয়ে দেখলাম অনেক লেট, তাই তিনজনে বাসায় চলে এলাম। কিন্তু ওরা তো আগেই কলেজে গিয়েছিল, ওদের কোথায় পেলি? আম্মু, আপুরা আইসক্রিম খেতে আইসক্রিমের দোকানে এসেছিল, আর ওই দোকানের সামনেই ছেলেটাকে পিটিয়েছিল। আমিও আইসক্রিম খেতে যাইতে লাগছিলাম, ওখানেই দেখা হয়েছে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে খেতে আয়। আম্মু যেতেই আমরা হাফ ছেড়ে বাঁচলাম। পরের দিন কলেজে গিয়ে কয়েকজন বন্ধু পেয়ে গেলাম। কারণটা হলো আপুরাই। আমার বন্ধু যারা হয়েছে তারা অকারণেই আপুদের ভয় পায়,
যা বুঝলাম, কাল আপুরা আমাকে দেখে ওই ছেলেটাকে মারেনি, তাই ওরা আমার সাথে বন্ধুত্ব করেছে। তাদের থেকে জানতে পারি আমার আপুরা এই কলেজের গণ্ডি, সাথে এই কলেজের মধ্যে সেরা সুন্দরী। শুধু এই কলেজের না, আশেপাশে কলেজের মাঝে সেরা সুন্দরী মেয়েরা 2 জন, তাই অহংকারও আছে অনেক। তেমনই আছে পাওয়ার এদের। সামনে কেউ একটু উঁচু গলায় কথা বললেও তাকে পিটিয়ে হসপিটালে ভর্তি করা। আর এই ছেলে অরিন আপুকে প্রপোজ করেছে, তাই ওকে পিটিয়েছে কাল। পুচকু বর, এই পুচকু বর। হঠাৎ এমন অদ্ভুত ডাকে পিছনে তাকিয়ে দেখি আমার 2 গুণধর আপু কলেজ ক্যাম্পাসের অপর পাশে দাঁড়িয়ে ডাকছে। ওরকম অদ্ভুত নামে কিন্তু এভাবে কেউ কাউকে ডাকে? কেউ বুঝতে না পেরে তাকিয়ে আছে। আমরা তখনই আবার আরেকজন ডাকছে, অন্তর, পুচকু বর, আমরা এপারে এসে জানে মানে। কথাটা শোনা মাত্রই আমার বিষম উঠে গেল। কাশতে কাশতে আমার অবস্থা পুরো খারাপ, চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। তবুও আমার কাশি থামছে না। আমার অবস্থা দেখে অপর পাশ থেকে আপুরা এপাশে দৌড়ে এসে আমার মাথায় একজন হাত বুলিয়ে দিচ্ছে আর আস্তে আস্তে আমাকে পানি খাওয়াচ্ছে। দুজন দুপাশ থেকে এটা দেখে আমার বন্ধুরা হা হয়ে আছে। এই গুন্ডি মেয়েরা এমন শান্ত হয়ে আমার সেবা করছে, তাও ওরা বিশ্বাস করতে পারছে না। তারপর থেকে শুরু হলো আপুদের টর্চার। কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, তাকালেই মেয়েটাকে পরের দিন আর দেখা যায় না কলেজে। কোনো মেয়ের সঙ্গে কথা বললে তাকে পাওয়া যায় হসপিটালে। তাই কোনো মেয়ে আমার সাথে ভয়ে কথা বলে না। আর সবারই মরার ভয় আছে, তাই আরো কথা বলে না। আমাকে দেখলেই ভয়ে কম করে হলেও মেয়েরা 100 হাত দূরে থাকে। একদিন কলেজে একটা মেয়ে আসে, দেখতে বেশ সুন্দরী, তবে আপুদের মতো অতটা না, তবে কমও না কোনো দিক থেকে। মেয়েটি হলো আমাদের কলেজের প্রিন্সিপালের মেয়ে। নাকি ভীষণ রাগী এবং স্বয়ং প্রিন্সিপাল স্যারও নাকি তাকে ভয় পায়। বলা ভালো এই কলেজের ওনার হলো আমার আব্বু আর চাচা, সাথে প্রিন্সিপাল স্যারের ভাগও আছে, তবে বেশি না, 25%। আমি সেই দিন কলেজে এসে আমার বন্ধুদের কাছে বসতেই অনেক বলে, মামা, আজ একটা সুন্দরী মেয়ে আসছে। কি রে অন্তর, গুতা দিস কেন? শোন তো আগে। তখন পিছন থেকে কেউ বলে ওঠে, খুবই সুন্দর তাই না? সুন্দরী কাতার পরে একদম, তাই না? একদম সেরা সুন্দরীর কাতারেই পড়বো। একদম দেখলে চোখ জুড়িয়ে যায়, সেই সুন্দর, বাট সেরা সুন্দরী বলে কথা, রাগ একই রকম। কি রে অন্তর, তুই এমন মাথা ঝাঁকিয়ে না না করিস কেন? ও আচ্ছা, তাই বুঝি। তার রাগটাও কি সেরা সুন্দরীদের মতোই নাকি? একদম ঠিক তাই, কিন্তু তু 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 আপু তোমরা, আমি তো এমনি বলছি। তাই না? সেট আপ রাস্কেল, এখানে বসে বসে তুই অন্তরের মাথায় এসব ঢোকাচ্ছিস? আবুদের দেখে আমি আগেই ভয়ে শেষ। অনেকে থামানোর অনেক চেষ্টা করছি, বাট বুঝিনি। ভাগ্যিস পিছনে তাকাতে ইশারা করলাম, না হলে ওরা আমসত্ত্ব তৈরি করে সবাইকে খাওয়াতো। কিন্তু আপুদের এমন গর্জনে আমরা সবাই একে অপরের হাত ধরে ভো দৌড়। একদম বাসায় এসে থেমেছি, সাথে আমার বন্ধুরাও আছে। সবাই মিলে অনেককে উত্তম মাধ্যম দিয়ে আদর করে বলি, শালা, যখন যেটা বলা শুরু করিস সেটা না বলা অবধি থামতে পারিস না? কোথায় কে বসে না দাঁড়িয়ে আছে সেটা দেখতে পারিস না? অনেক কাঁদো কাঁদো হয়ে বলল, আর কত মারবি ইয়ার? আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দে প্লিজ। আমরা অনেককে ছেড়ে দিয়ে যে যার বাসায় চলে আসি। বাসায় এসে রুমে চলে যাই আর ওয়াশরুমে ঢুকে পড়ি, উদ্দেশ্য ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এসে দেখি দাদিমা বিছানায় বসে আছে। আমি দাদিমার কাছে গিয়ে দাদিমার কোলে শুয়ে পড়ি। তখন দাদিমা বলে, কি হয়েছে আমার ছোট বর্তার? আমি দাদিমাকে জড়িয়ে ধরে বলি, দাদিমা, আপুরা আমার সাথে এমন করে কেন? আমার কোনো মেয়ে বন্ধুর সাথে ওরা আমাকে কথা বলতে দেয় না কেন দাদিমা? দাদিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, দেখো, তুমি তো এখনো ছোট, তাই তারা চায় না তুমি যেন কোনো ভুল পথে না যাও, সেই জন্যই তোমাকে কোনো মেয়ের সাথে মিশতে দেয় না, বুঝলে? তা ঠিক আছে, কিন্তু ওরা আমাকে পুচকু বর কেন ডাকে সবার সামনে? দাদিমা কি বলবে ভেবে পায় না। তখন পিছন থেকে দাদু ভাই বলে, কি রে, তুই আমার বইয়ের কোলে শুয়ে আছিস কেন? আমি আরো ভালো করে শুয়ে দাদিমাকে জড়িয়ে ধরে বলি, তোমার একার বউ নাকি? এটা তো আমারও বউ, সেটা কি তুমি জানো না? আমার কথা শুনে দাদু ভাই দাদিমাকে উদ্দেশ্য করে বলে,
কি গো, তুমি আমাকে না বলে আরেকটা বিয়ে করে নিলে? তখন দাদিমাকে কিছু বলতে না দিয়ে আমি বলে উঠি, আরে দাদু ভাই, বিয়ে করেছি তো কি হয়েছে, বাসর তো করিনি। এখন তোমার পারমিশনটা নিয়ে ভাবছি বাসরটাও সেরে ফেলবো। আমার কথা শুনে দাদু ভাই রাগি রাগি ভাবে বলে, কি বললি শয়তান, দাঁড়া, করাচ্ছি তোকে বাসর। আমাকে আর পাইকে ঝাপাং করে উঠে সাপাং করে দিলাম এক দৌড়ে বাসার বাইরে। দাদুভাইকে ভয় সবাই পেলেও আমি পাই না, কারণ দাদুভাইকে আমি অনেক ভালোবাসি, আর দাদুভাইও তাই, ভয়টাও আসে না আমার। এদিকে আমি চলে আসার পর আর কতদিন ওর থেকে লুকাবে? ওর তো একটা মতামত আছে, তাই না? তুমি মানুষ চিনতে ভুল করেছো অন্তরা। অন্তর একদম তোমার মতো, ওকে বড়রা যা বলবে ও সেটাই করবে। আমি জানি অন্তর পানির মতো স্বচ্ছ, ওর পবিত্র মনে কোনো কাদা নেই, কিন্তু ও যদি কখনো সেই মনে কাউকে জায়গা দেয়, তখন অজান্তা অরিনকে মেনে নিতে তো পারবে না। অন্তর দুঃখে দুঃখে বেঁচে থেকেও দিনের পর দিন মরবেও। আমরা থাকতে এমন কিছু হতে দিব না দাদিমা, বিশ্বাস রাখতে পারো। হ্যাঁ দাদিমা, ওকে আমরা আজ থেকে ভালোবাসছি না, 6 বছর ধরে তিলে তিলে ভালোবাসছি দাদিমা। আমি জানি তোমাদের ভালোবাসা খাঁটি, কিন্তু মন যে শোনে না কোনো বারণ। তাই অন্তরকে দেখে রাখো, এখন ওর উঠতি বয়স, প্রেম ভালোবাসার করতে তো চাইবেই, তাই সাবধানে থেকো। হ্যাঁ, আর অন্তরকে এখনই কিছু বলিও না তোমরা। আমরা চাই না অন্তর সিনক্রিট করুক। ঠিক আছে দাদু ভাই, বলবো না। আচ্ছা দাদিমা দাদু ভাই, আমরা আসি তাহলে এখন। হঠাৎ করে অনেক জ্বর অনুভব করছি আমি, কিন্তু তবুও ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে কলেজের জন্য রেডি হলাম। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা আর মাত্র 2 মাস বাকি। রেডি হয়ে নিচে এসে দেখি বাসার সবাই আছে, সাথে অনিকও আছে। অনিক আর আমাদের বাসাটা পাশাপাশি, তাই মাঝে মধ্যে অনিক এখানে আসে আর আমিও ওদের ওখানে যাই। নিচে এসে খেতে বসি সবার সাথে, কিন্তু খাবার মুখে দিতে কেমন পেটের ভিতর থেকে গুলিয়ে সব বেরিয়ে আসতে চাইছে, তাই মুখ চেপে দৌড়ে ওয়াশরুমে এসে বেসিনে বমি করে দিলাম। পেটে কিছু নাই বলে তেমন কিছু বের হয়নি। আপুরাও আমার কাছে দৌড়ে এসেছে, হাতে দুজনেরই পানির গ্লাস। আমি তা দেখে ওদের ওখানে রেখে চলে এলাম খাবার টেবিলে, কারণ আমি মুখ পরিষ্কার করে নিয়েছি। ওখান থেকেই খাবার টেবিলে এসে বসতেই অনিক বলে ওঠে, আমি অনিক কিরে, তুই আবার কার সাথে আকাম কুকাম করলি শুনি? কথায় অবাক হয়ে বললাম, মানে? সবাই জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অনিকের দিকে, আপুরাও তাকিয়ে আছে। অনিক সেটা দেখে বলে, আচ্ছা, আমি কি কোনো চোর নাকি যে সবাই এমন গিলে খাবো লুকিয়ে তাকিয়ে আছো? বাচ্চা ছেলের দিকে এইভাবে তাকালে তো স্টক করে উপরের টিকিট কাটতে পারি। অনিকের কথায় সবাই ওর দিক থেকে চোখ সরিয়ে খেতে লাগলো। তখন অনিক আবার বলল, কিরে, কার বাচ্চা তোর পেটে? কার সাথে আকাম করে বাচ্চা বাঁধাইলি পেটে? অনিকের এমন কথায় সবার খাওয়া বন্ধ হয়ে গেল, আর অরিন আপু জুস মুখে দিয়েছিল। অনিকের কথায় তার বিষম উঠে গেল। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস এগুলো? কি বলবো আর, যেভাবে মেয়ে মানুষের মতো মুখে হাত চেপে দৌড়ে ওয়াশরুমে গেলি, আবার বমিয়ে করলি, এখন তোর উপর তো আমার সন্দেহ হচ্ছে ভাই। বিষয়টা বুঝে সবাই হেসে দিল। আমি উঠে অনিককে মারতে লাগলাম। 2-3টা মারতেই অনিক আমার হাতটা ধরতে লাগে বাঁচতে, আর তখনই আমার গায়ে তাপমাত্রা দেখে অনিক আমায় ধরে বসিয়ে কিছু বলবে, তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। চেয়ার থেকে অনিক আমাকে ধরে বাঁচায় পড়ার হাত থেকে। আমার এমন অবস্থা দেখে সবাই খাবার ছেড়ে দৌড়ে ওঠে আমার কাছে চলে আসে। আপুরা এসে আমাকে ধরে বুঝতে পারে আমার অনেক জ্বর। তখন আপুরা কান্না শুরু করে দেয়। তা দেখে অনেক টাসকি খেয়ে বলে, এটাও কি দেখার বাকি ছিল? হায় মোর খোদা, কি দিন আইলো গো। অনিকের কথায় কারো কান নেই, সবাই আমাকে নিয়ে বিজি। ধরাধরি করে আমাকে আমার রুমে নিয়ে এলো। দাদুভাই ডক্টর আসতে বলেছে, তাই ডক্টর আসতেই বেশি সময় লাগেনি। ডক্টর এসে আমাকে চেক আপ করে 2টা ইঞ্জেকশন দিয়ে আর কিছু ঔষধ লিখে দিয়ে চলে যায়। যাওয়ার আগে বলে রাতের আগে জ্ঞান ফিরবে না, আমার ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছে, তবে আস্তে আস্তে জ্বর কমে যাবে, খুবই ভালো হবে। আমার মাথায় যেন জলপট্টি দেয়া হয় আর হাতে পায়ে গরম তেল মালিশ করে দিলে, আর পারলে
স্যুপ খাইয়ে দিলে ঘুমের মাঝে, তবে কিছুক্ষণ পরে বলে চলে গেল। কথাটা শোনা মাত্রই আপুরা দুজন উঠে কিচেনে চলে যায়। একজনের হাতে পানি আর একজন এক টুকরো কাপড়, অন্যজনের হাতে গরম করা তেল। দুজনেই দুপাশে বসে আমার গায়ের উপরে একটা মোটা কম্বল দিয়ে দিল। তারপর জলপট্টি দিয়ে দিচ্ছে আর হাতে পায়ে গরম তেল মালিশ করে দিচ্ছে। এটা দেখে সবাই বাইরে চলে যায়। অনিক মনে মনে বলে, दाल में कुछ काला है। তারপর অনিকও চলে যায় বাসায়। কলেজে আর যায় না। দুপুরের দিকে আমার শরীর থেকে কম্বলের নিচ দিয়ে সকল পোশাক খুলে দিয়ে গা মুছে দিল, তোয়ালে ভিজিয়ে। তারপর স্যুপ এনে একজন মাথা ধরে তুলে আরো একটা ফু দিতে দিতে খাইয়ে দিচ্ছে। স্যুপ খাওয়ানো শেষ করে একজন আমার কাছে থাকে আর আরেকজন অনিকের বাসায় গিয়ে অনিককে ডেকে আনে। অনিক কিছু না বলে সাথে চলে আসে। এসে দেখে আমি ঘুমিয়ে, সাথে পাশে বসে আমার হাত ধরে বসে আছে একজন। তখন অনিক বলে, আমি কেন ডেকে আনলেন আপু? তুই অন্তরের পোশাক পরিয়ে দে তো। কথাটা শুনে অনিক বলে, কেন, ও কি পোশাক ছাড়াই শুয়ে আছে নাকি? হ্যাঁ, আমরা ওর পোশাক খুলে গাটা মুছিয়ে দিয়েছি। তখনই অনিক চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা বাচ্চা ছেলেকে এইভাবে অচেতন অবস্থায় পেয়ে আপনারা দুজন তার ইজ্জত হরণ করতে পারলেন? এই, তুই কোনো কিছু না বুঝিয়ে এমন করে চেঁচামেচি করিস কেন রে? কানে নিচে একটা বলে বুঝবি। ওর গায়ে কম্বল রেখে কাজ করেছি, আমাদের তোর মনে হয় নাকি রে? না মানে, তোমরা যেভাবে বললে ভাবলাম বাচ্চা ছেলেটার আজ সব বুঝে গেছে। হয়েছে, আর বোঝা লাগবে না তোর। আমরা বাইরে যাচ্ছি, তুই অন্তরকে পোশাক পরিয়ে দে। বলেই আলমারি থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার বের করে দিয়ে চলে গেল বাহিরে। অনিক আর কি করবে, তাই ওর কাজ শুরু করে দিল। কম্বলটা সরিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল আর মনে মনে বলল, মাইয়া মানুষ না দেখেই বোঝে বেশি। কারণ আমার পরনে তখনও একটা মিনি প্যান্ট ছিল, যা আপুরা জানে না। জ্বরের ইঞ্জেকশনের সাথে ঘুমেরটাও ছিল, বিধায় এক ঘুমে রাত হয়ে গেল। রাত 10টায় আমি জেগে যাই। পুরো রুমে ঘুটঘুটে অন্ধকারে ভরা। বিছানা ছেড়ে উঠতে চাইলে বুকটা ভীষণ ভারী ভারী লাগে। কি ব্যাপার, এত ভারী লাগছে কেন? আমাকে কি কেউ কিডন্যাপ করে আনলো নাকি? আবার ওঠার চেষ্টা করি, কিন্তু পারি না। তখন ভাবি, সত্যি সত্যি আমাকে হয়তো কেউ কিডন্যাপ করেছে, না হলে এভাবে অন্ধকারের মাঝে আমায় বেঁধে রাখবে কেন? কথাটা ভেবেই জোরে জোরে চিৎকার করতে লাগি, বাঁচাও 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 বলে। আমার চিৎকারে সবাই আমার রুমে ছুটে আসে। আপুরাও ঘুম থেকে জেগে যায়। তারা উঠে তাড়াতাড়ি ঘরের আলো জ্বালিয়ে দেয়। ইতিমধ্যে সবাই আমার রুমে উপস্থিত হয়ে গেছে। আমি তা দেখে পুরাই অবাক বনে গেলাম। আমি তার মানে নিজের বাসায় নিজের রুমেই আছি, তাহলে তখন উঠতে পারলাম না কেন? এদিকে দুদিক থেকে দুই আপু আমাকে বলেই যাচ্ছে, কি হয়েছে অন্তর তোর? তুই ওভাবে চিৎকার করলি কেন রে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? কেন, খারাপ স্বপ্ন দেখেছিস? আমার এসব শুনতে ভালো লাগছিল না, তাই আমি বলে উঠি, এই পেতনিরা চুপ থাকো তো। আর আমি একটু আগে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না কেন? আর আলো দেওয়ার সাথে সাথে উঠতে পারলাম কি করে? আমার কথা শুনে আপুরা বুঝে যায় বিষয়টি আসলে কি ঘটেছে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে কি হয়েছে জানার জন্য। তখন আপুরা বলে, আসলে জেগে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই আমাদের। হ্যাঁ, ঘুমের ঘোরে অন্তরের উপর হয়তো পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমরা ইচ্ছাকৃতভাবে এটা করিনি। কিভাবে ঘুমিয়ে গেছি আমরা নিজেরাও জানি না। বিষয়টি সবাই বুঝে যায়। তখন আম্মু বলে, আচ্ছা বুঝেছি, বাদ দে এসব, আর ওকে কিছু খাইয়ে ওষুধ খাওয়া। ঠিক আছে বড় মা। বলেই অজান্তা আপু চলে গেল কিচেনে। আমি কিছু না বুঝে বললাম, আমায় একটু কিছু বোঝাও না প্লিজ। তখন অরিন আপু বলে, তুই অসুস্থ অন্তর, এত কথা বলিস না তো। আমি তো ঠিকঠাক আছি। তা তো থাকবেই, যেভাবে অজন্তা আর অরিন সারাদিন ধরে তোর সেবা করেছে। একটু অবাক হয়ে বললাম, মানে কি বলছো তোমরা? রুমটা ভালো করে দেখো ছোট বর, তাহলে বুঝবে।
আমি দাদিমার কথা শুনে সারা রুমে চোখ বুলিয়ে দেখলাম, এক সাইডে আছে তেল গরম করা সেই বাটিটা, আর এক সাইডে আছে একটা বালতি, কিছু পানি আর এক টুকরো কাপড়। তার পাশে আছে একটা সুপের বাটি। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলাম এক বালতি পানি, যা দেখে বোঝা যাচ্ছে মাথায় দেয়া হয়েছে, কারণ একটা বড় বোল ছিল বালতিটার সাথে। বালতিতে চোখ যেতেই নিজের দিকে, বেলকনিতে চোখ যেতেই নিজের দিকে তাকালাম, তারপর দিলাম এক চিৎকার। সবাই কানে হাত দিয়ে আছে। তখনই অনেক রুমে প্রবেশ করতে করতে বলল, মেয়ে লোকের মতো এইভাবে চিল্লাচ্ছিস কেন? নিজেকে কি কে প্রমাণ করতে চাইছিস নাকি? আমি কিছু বলবো তখন আবার অনেক বলে উঠল, আবে শালা, এত আতঙ্কিত হবার কোনো কারণ নাই, তোর কিছু আমি দেখিনি। কথাটা শুনে আমি একটু স্বস্তি পেলাম আর বুঝলাম আমাকে চেঞ্জ করাইছে এই হারামি। তারপর আর কি, অজন্তা আপু আমাকে খাবার খাওয়ালো, অরিন আপু ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আর ঠিক করা হলো অনেক আজ আমার সাথে শোবে, রাতে যদি আবার জ্বর আসে তাই। শোবার পর, দোস্ত, দাল মে কুছ গড়বড় হে। কি? জানি না, বাট আমি 99% শিওর তোর দুই চাচাতো বোনই তোকে ভালোবাসে। ধুর, এটা হতে পারে না। যদি হয়? আমি শিওর এমন কিছু হবে না। তাহলে আমি যা বলবো তাই করে দেখ। কি করতে হবে? সামনে পরীক্ষা, তাই এখন কিছু করতে হবে না, তবে তবে কি? পরীক্ষার পর করতে হবে। কিন্তু কি করতে হবে সেটা তো বলবি। আগে বল, করবি তো? করব, বল। প্রমিস? প্রমিস। এবার বল। কি রে, তুইও কি আপুদের ভালোবাসিস নাকি? দেখ, এবার লাথি খাবি। আরে রাগিস কেন? শোন, পাগল নাকি? আমি পারবো না ইয়ার। তুই প্রমিস করেছিস অন্তর, করতে তো তোকে হবেই। কিন্তু তোর আন্দাজ সত্যি হলে আপুরা আমায় শেষ করে দিবে, আর তা না হলে ওই গুন্ডি মেয়ে আমায় কাঁচা চিবিয়ে খাবে। তেমন কিছু হবে না, চিল কর। আরে চিল, এখন ঘুমাতো। অনিকার কিছু না বলে ঘুমিয়ে যায়। আমিও বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। পরদিন থেকে শুরু হলো আমার সেই কলেজ লাইফ। এর মাঝে প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে আমার একবারও দেখা হয়নি। কারণটা হলো আপুরা। প্রিন্সিপাল স্যারের মেয়ের নাম আসফিয়া আহি খান। আহি যেখানে থাকে আমি ওই দিকে যাইতে লাগলেই আপুরা এসে আটকে দেয়। একটা বিষয় বড্ড ভাবায় আমাকে। আমি আসার আগে আপুরা প্যান্ট শার্ট পরতো, প্রথম দিন কলেজে এসেও তাই দেখেছি। বাট এখন তারা কিনা চুড়িদার, 3 পিস লং জামা পরে। আমি এত কিছু না ভেবে পড়ায় মন দিলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে এলো। ভালোভাবেই পরীক্ষাগুলো দিলাম। ভালোই হয়েছে সব পরীক্ষা। পরীক্ষা দিয়ে নানা বাসায় গিয়ে ছুটি কাটিয়ে এলাম। সাথে করে আমার মামাতো ভাই অয়নকেও নিয়ে এলাম। অয়নের এখানে একা একা লাগে, তাই অয়ন আমার সাথে আমারই কলেজে ভর্তি হলো। আর এটাই হলো বিপত্তি। প্রথম দিন অয়নকে নিয়ে কলেজে আসার সাথে সাথে গেটেই ঠাস, বুঝলেন না তো? চট্টর মারেনি, কেউ কাউকে ঠাস করে আয়ান নিচে গিয়ে পড়ে যায়। ওহি আর আয়ানের ঠোঁট জোড়া ওহির দখলে। অয়ন বেচারা করেই ছাড়ানোর চেষ্টা করছে, বাট পারছে না। বিষয়টি ঠিক কি হচ্ছে তা বুঝে দাঁড়িয়ে আছি আমরা। তখনই ওহির বান্ধবীরা এসে বলে 5 মিনিট নাকি শেষ। ওহি অয়নকে ছেড়ে বলে, সরি বেবি, জাস্ট ডিয়ার। আমরা তো পুরাই টাসকি খেলাম। কথাটা শোনা মাত্রই শুধুমাত্র একটা ডেয়ারের জন্য এভাবে একটা ছেলের ইজ্জতের উপর হামলা চালালো। ওহি চলে যাবে তখনই আমার ইজ্জত লুটে নিয়ে চলে গেল। কেউ ধরো ওরে, আমার ইজ্জত লুট করে অপরাধীদের জেলে দিমু। কথাটা শুনে ওহি অয়নের কাছে এসে অয়নকে বলে, এভাবে কেঁদে নিজেকে গে প্রমাণ করতে চাচ্ছিস নাকি? চারদিকে সবাই দেখছে। একটা কিসের জন্য ছেলে হয়ে কাদাটা মানায় না। বাসায় গিয়ে ওটা কেটে ফেলো, কেমন? ওর এমন কথায় অয়ন কান্না থামিয়ে চুপ হয়ে যায়, আর আমি টাসকি খেয়ে যাই পুরাই। আমি অনিক আর অয়ন কাছাকাছি ছিলাম, বিদায় সব কথাই শুনতে পাইছি। অহি চলে যেতেই অয়ন বলে ওঠে, মাম্মা, এইটা মাইয়া না অন্য কিছু? কেন? পুরাই আগুন। তখন পিছন থেকে আমার কান টেনে পেতনি বলে ওঠে, পুরাই আগুন, তাই না? এদের এখানে এই সময় আশা করিনি মোটেও, তাই ভয়ে ভয়ে বললাম, আপু দেখো, তুমি যা ভাবছো তেমন কিছু না।
পাশ থেকে আরেক পেতনি আমার আরেকটা কান টেনে বলে ওঠে, কি ভাবছিস আর কি না? ক্লাসে না গিয়ে এসব করছিস? দুই পেতনি একই কাহিনী। অয়নের মন নাই, তাই ও আপদের কথার উত্তরে বলে, আমার ইজ্জতটা লুটে নিয়ে গেল আগুন, না তো কি। আর আমি তো কিছু করলাম না, সব তো ওই মায়াটাই করলো। অয়নের কথায় আপুরা আমার কানটা ছেড়ে দিল। আমি ছাড়া পেয়ে দুই হাতে দুই কান নাড়াতে লাগলাম আর বললাম, আমি নিরীহ পোলা বলে এভাবেই অবলা ছেলেটার মারলে তো? আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে আমি আমার বউ আর সতীনের কাছে বিচার দিব। আমার কথা শুনে আপুরা দুজন কেমন করে জানি আমার দিকে তাকালো, তারপর বলল, বউ কি দাদিমা? হ্যাঁ। সতীনটাকে? কেন দাদু ভাই? এটা শুনে আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, বাট কিছু বলল না। আমি কান নাড়ছি একইভাবে। এখনো অনেক ব্যথা করছে, অনেক জোরেই ধরেছিল মনে হয়। রেগেছিল অনেক, কিন্তু কেন রাগার মতো কি করেছি জানলে কমেন্টে বলিয়েন কেমন। এদিকে আপুরা অয়নকে ধরে ওর থেকে সবটা শুনে হেসে দেয়। জীবনে প্রথম আমি আপুদের হাসতে দেখেছি। হাসলেও ওদের সেই রকম লাগে, মনে হয় একই মেয়ে। ডবল পার্ট চলাচল পছন্দ, খাওয়া, কাঁদা, হাসি, মারামারি, ঝগড়া সব একই রকম, শুধু দুইটি শরীর, এইটুকু পার্থক্য এদের মাঝে খুঁজে পাই আমি। আচমকা এক ভয়ানক কাজ করে বসি আমি। ওদের দুজনের গালে টোলের গর্তে আমার দুই হাতের দুইটি আঙুলে স্পর্শ করি, আর ওদের হাসি বন্ধ হয়ে গেল। আমি যে এমন কিছু করব তা আমি নিজেও কখনো ভাবতে পারিনি। আপুদের দিকে তাকিয়ে দেখি দুজনই লজ্জা পেয়ে লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে গেছে। আমার তো পুরোই হা এটা দেখার, আমরা তো পুরাই হা এটাই দেখার বাকি ছিল। তাহলে কোথায় ভাবলাম আর গালে চড় পড়বে, কিন্তু এটা কি হলো? জানিস না, দুজন দু গালে চুমু দিল। কি কপাল রে ভাই তোর। আব্বে শালা চুপ যা। কই ভাবলাম চড় দিবে 4, কিন্তু চুমু দিল 2টা কেন? আমার মতো ঠোঁটে করেনি তো? তুই জানিস না। ও ভুলে গেছিলাম, সরি জান। এই 1 মিনিট, তোদের মধ্যে গে কোনটা? গে মানে কি? গে মানে গে। গে না হলে একটা ছেলে হয়ে আর একটা ছেলেকে জান বলে কেন? হারামি, তোকে তো আজ বলেই আমি আর অয়ন মিলে অনিককে তাড়া করলাম, বাট ধরতে পারলাম না। হাঁপিয়ে গিয়ে বটগাছটার নিচে বসলাম। একটু পর অনিকও আসলো, আর ওকে বাগে পেয়ে পিটানি দেওয়া শুরু। আজ ফার্স্ট ক্লাসে স্যার আসতে পারেনি একটা কাজে, তাই বসে আছি। তখন কি রে, মনে আছে তো? কি মনে থাকবে? শালা ভুলে গেলি পরীক্ষা করার কথা। ও কিন্তু ভাই, ভয় করছে অনেক। দেখলি সামান্য আগুন বলায় যেভাবে আমার কান দুটোকে আদর করলো, ওটা দেখলে তো পুঁইতা দিবে ভাই। আরে তোরা কি নিয়ে কথা বলছিস, আমাকে একটু বল শুনি। আমি অয়নকে সবটা খুলে বললাম। সব শুনে অয়ন বলল, ভালোই তো আন্দাজ ঠিক হলো, একটা সাথে আর একটা ফ্রি পাবি। কি কপাল মাইরি তোরা, ওর কপাল একসাথে কপালে ঘুষিনি। বলে অয়ন কপালে কপাল দিতে আসতেই দিলাম এক লাথি। মরে গেলাম রে বাবা, শালা হারামি। দেখে শুনে মারবি তো, আমার বাচ্চা না হলে কিন্তু তোর দোষ। দেখ আর একটা খাবি হারামি, আমি ওখানে মরছি নাকি? ও এখনো মারিসনি বুঝি, তাহলে ঠিক আছে। আমার অয়নের কাণ্ড আর কথা শুনে অনেক মাথায় হাত দিয়ে বসে আছে, কপাল চাবড়াতে চাবড়াতে বলছে, ভাই তোরা আসলে কোন জাতের প্রাণী? কি? কেন উগান্ডা? কিরে তুই সত্যি উগান্ডা থেকে আসছস নাকি? কি জানি, তুই তো সে ছোটবেলা থেকে বলছিস আমি নাকি উগান্ডা থেকে আইছি, তাই বলে দিলাম। কিরে ভাই, তোর নিজের জাতটা কি তাই সঠিক জানিস না? না রে, আবুর থেকেও তো শোনা হয় নাই সে কোন জাতির বীজ দিছিল। দেশি আর হাইব্রিড মিক্স করে দিয়েছিল মনে হয়, না হলে এরকম দেখতে হয় না তো। কি চিল্লাস কেন? অথচ বুয়া দোষ হচ্ছে। ভাই আমারে মাফ কর, আমি আর কোনো প্রশ্নই করবই না। কেন করবি না? এমনিতেই। সেটাই তো।
ওই যে দেখ, ফুলওয়ালা মামা তরতাজা গোলাপ নিয়ে আসছে আমাদের জন্য। গেটের বাইরে তাকিয়ে দেখি সত্যি তাজা গোলাপে একটা ভ্যান ভর্তি। অনেক দৌড়ে গিয়ে সেখান থেকে একগুচ্ছ গোলাপ কিনে এনে আমাকে দিল। আপুরা আর ওহি একই ক্লাসে পড়ে, কিন্তু ডিপার্টমেন্ট ভিন্ন। ওই আগে হোস্টেলে থাকতো, কিন্তু স্যার অসুস্থ হওয়ার পর ওখানেই চলে আসছে। আপুরা ক্লাস থেকে বের হওয়ার আগেই ওহি ক্লাস থেকে বের হয়ে গেল। আমি ওহিকে পিছন থেকে ডাক দিলাম, হে ওহি। আমাকে বলছো? হ্যাঁ, এখানে তুমি ছাড়া কেউ কি আছে আর? ও না, তা তো নেই। তোমাকে কিছু বলার ছিল। ওহির পরনে প্যান্ট আর শার্ট। ও প্যান্টের পকেটে হাত রেখে স্টাইল করে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো, কি বলার আছে? আগে বলো, রাগ করবে না বা মারবে না? তেমন কিছু হলে তো অবশ্যই রাগও করব আর পিটাবো। তাহলে থাক, আর বলবো না। ওকে, বলো কি এমন কথা? আগে আই প্রমিস আমি রাগ করব না। ওই কথাটা শেষ করা মাত্র আমি ওর সামনে বসে ফুলের তোড়াটা হাতসহ পিছন থেকে সামনে ধরে বললাম, আমার ফুটবল আর ক্রিকেট দলের আম্মু হবা। ওই কিছু বলবে তার আগেই বোম ফাটলো। আহ আপু, লাগছে, প্লিজ ছাড়ো। ছাড়তে ধরেছি কুত্তা? তুই কোন সাহসে ওকে প্রপোজ করলি বল? বলেই আমাকে টেনে হিঁচড়ে বাসা নিয়ে এলো। দাদু ভাই, ও দাদু ভাই। দাদিমা গো, তাড়াতাড়ি এসো তোমরা। আমার কপাল পুড়েছে। আর কোথায় লুকিয়ে আছো তোমরা? আম্মু, আব্বু, বড় মা, বড় বাবা, দাদিমা, ও দাদু ভাই, কোথায় তোমরা? আরে কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? অজন্তা আপু আর অরিন আপু আম্মুকে ধরে কান্না করে দেয়। তখন দাদিমা বের হয়ে এসে আমাকে দেখে। এ কি দাদু ভাই, কি হয়েছে তোর? এই তোর কান্না থামা আর বল, আমার ছোট বর্তার এই অবস্থা কে করলো? আস্তে আস্তে সবাই এসে ড্রয়িং রুমে জড়ো হলো। আমার হারামি বন্ধু আর ভাইও এলো। তখন আপুরা বলা শুরু করলো, আমরা ক্লাস থেকে বের হতেই দেখি অন্তর প্রিন্সিপালের মেয়ে ওহিকে প্রপোজ করেছে, কিন্তু কি বলেছে বুঝিনি। আমরা একটু সামনে যেতেই শুনতে পাই, আমার ফুটবল আর ক্রিকেট দলের আম্মু হবে। ওই হয়তো একসেপ্ট করেনি তো, কারণ ওর ঠোঁটে ছিল মৃদু হাসি। তাই আমরা ওখানে দৌড়ে গিয়ে অন্তরের কান ধরে টেনে তুলি দুই পাশ থেকে। তারপর চুল ধরে টানাটানি করি আর বলি, ওই তুই ওকে প্রপোজ করলি কোন সাহসে? বল, আর কখনো কোনো মেয়েকে প্রপোজ করবি? আমি কাকে প্রপোজ করব না কি করব না সেটা তোমাদের থেকে শুনতে হবে। ভুলে যেও না আপু, এখন আমরা যথেষ্ট বড় হয়েছি। কি বলি তুই? আর একটা বার বল। লাগছে, ছাড়ো বলছি। ছাড়বো তো বটেই, তার আগে তুই ওই কথাটা আরেকবার বল। তারপর আর কি, সব আপনারা জানেন, তাই আর বললাম না। দাদুভাই সবটা শুনে বলে, যাও। আচ্ছা, এখন তোমরা তিনজনে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা এখানে বড়রা কিছু আলোচনা করব। আমি আর আপুরা যে যার রুমে চলে এলাম। অয়ন আর অনিকও আসতে লাগলে ওদের আটকে আসল বিষয়টা জানতে চায় দাদুভাই। তখনই অনিক সবটা বলে দাদুভাইকে। দাদুভাই সব শুনে মৃদুস্বরে আব্বুর উদ্দেশ্যে বলে, বড় খোকা, বিয়ের আয়োজন করো, আজই বিয়ে দিতে চাই আমি ওদের। কিন্তু বাবা, একদিনে এত কিছু কি করে সম্ভব? তাও আবার একসাথে 3টা সন্তানের বিয়ে। একটু জাঁকজমক না করলে লোকে কি বলবে? তখন সেখানে প্রিন্সিপাল স্যার আর তার স্ত্রী ওহি উপস্থিত হয়। তবে ওহির পরনে একটা সুন্দর কালো গ্রাউন্ড। প্রিন্সিপাল স্যারকে দেখে দাদুভাইয়ের মুখের রংটা বদলে যায়। তবে অয়নের সাথে ওহির বিয়ের কথাটা বলায় সবাই খুশি হয়। অনিক দৌড়ে গিয়ে ওর বাবা মাকে পাঠিয়ে দেয়। অনিকের বাবা মাকে দেখে সবাই বেশ অবাক হয়। তখন অনিকের মা যা বলে তাতে সবাই অবাক। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, তার জন্য অনেক দুঃখিত। আমি এখন বলছি তো, আমার একটা মাত্র ফুপি আছে এবং তার একটা মেয়ে আছে। সে আমার সমবয়সী, নাম রিয়া মির্জা। রিয়া আর অনিকের রিলেশন হয় আমি এখানে আসা 2 মাস পর থেকে। তখন রিয়া আর ফুপি ঘুরতে এসেছিল আর সেখানে পরিচয় হয় ওদের। তারপর বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে লাভ। মামা মামি আর ফুপা ফুপির কাছে ফোন করে তাদের মতামত নিয়ে বিয়ে ঠিক করে দাদুভাই।
1 মাস পর বিয়ের ডেট ফিক্স হলো। এই 1 মাসে আমি আপুদের থেকে দূরে দূরে থেকেছি, শপিংয়ে গিয়েও লুকিয়ে থেকেছি, আর আমাকে সাহায্য করেছে ওহি আপু আর রিয়া। আপুরা সবটা জেনে খুশি হলেও আমাকে একটা শিক্ষা দিতে চায়, আর সেটা বিয়ের দিন দিবে বলে আমাকেও আর বেশি ঘটায় না। বিয়ের দিন একসাথে জমজ চাচাতো বোনকে বিয়ে করলাম আমি। বিয়ের পর ওহি আর রিয়া কান্না করলেও আপুদের মুখে ছিল চমৎকার হাসি, যে হাসিটায় মুক্তা ঝরে চিকচিক করছে। আর সেই মুক্তাজোড়া হাসির চিকচিক আলোয় আলোকিত হয়ে আপুদের বিশ্ব সুন্দরীর মতো অপরূপা লাগছে। ওহি রিয়া আর আপুদের আবদার রাখতে একটা পুরো রিসর্ট বুকিং করে, তার আলাদা 3টা রুম সাজানো হয়। আমি বাসর ঘরে না গিয়ে একটা রুমের খাটের নিচে লুকিয়ে আছি। আপুরা আমাকে অনেক খুঁজেও পায় না। শেষমেশ অয়ন, ওহি, অনিক, রিয়াকে বলে সবাই সব রুমে খোঁজ পায় না। লাস্টে একটা রুমে বাকি আছে, তাও সেটা মাঝখানে। সবাই সেই রুমে আসতে চাইলে আপুরা তাদের বাসর করতে পাঠিয়ে দেয়, কারণ তারা অনেক কষ্ট করেছে, এতে অনেক টাইম নষ্ট হয়েছে, তাই ওরা চলে যায়। আপুরা এদিকে ওদিকে তাকিয়ে 2টা লাঠি পায়, সেটা হাতে নিয়ে দুজনে রুমে প্রবেশ করে। আলো জ্বালিয়ে আমাকে অনেক খুঁজেও পায় না, আমি নেই ভেবে চলে যেতে লাগলে কি মনে করে দুজনে এসে খাটের নিচে উঁকি দেয়, আর আমাকে দেখতে পায়। আমাকে দেখে ওদের অনেক হাসি পাচ্ছে, কিন্তু তবুও না হেসে আমার পা ধরে টেনে দিয়ে আমাকে খাটের নিচ থেকে বের করে দেখে আমি ঘুমিয়ে গেছি। পরে ভালো করে দেখে বোঝে যায় আমি নাটক করছি। তখন দুজনেই লাথি দিয়ে দেয় 2টা বাড়ি। আমি চিৎকার করে উঠি, তবে শুধু একটা জোরে লাগাই। আমি চিৎকার করে উঠি, তবে খুব একটা জোরে লাগে নাই। আমার চিৎকারে আপুরা ভয় পেয়ে যায়, আমার কাছে এগিয়ে আসতে যাবে। তখনই আমি দৌড়ে পালাতে গেলে দুজনে আমার 2 হাত ধরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। আমার বুকটা কেমন ধুকপুক করছে, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, যা ভীষণ সুন্দর মনে হচ্ছে আমার কাছে। তারপর আর কি, শার্টের কলার ধরে টেনে এলো বাসর ঘরে। বাকিটা তো আপনারাই জানেন। হঠাৎ ওয়াশরুমের দরজায় বিকট শব্দ হয়, আমি কেঁপে উঠি। হাত ঘড়িটার দিকে তাকিয়ে রাত 2টো বাজে। আমি তো ওয়াশরুমে 12:45 এসেছি, তাই এত হাই পাওয়ার হয়ে গিয়েছে রমণীরা। এখন কি করব? দেখলেন তো, আপনাদের ঘটনা বলতে গিয়ে আমার এত দেরি হয়ে গেছে। এখন কি করব, একটা উপায় বলে দিন জানা থাকলে। আমি এসব ভাবতে ভাবতে আবার অন্তর, দরজা খোল, নয়তো ভেঙে ফেলবো কিন্তু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম, আর খুলেই আমি অবাক, কারণ দুজনের পরনে নীল শাড়ি সিল্কের। আমার হাতে একটা নীল পায়জামা পাঞ্জাবি দিয়ে 10 মিনিট পরে আসতে বলল। আমি পরে ওয়াশরুম থেকে বাইরে এসে দেখি রুমটা আগের চেয়েও সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রুমটা জুড়ে নীল আর আকাশি রং। এই রং আমার খুবই প্রিয়। আমি একটু সামনে আসতে নীল গোলাপের গুচ্ছ নিয়ে দুজনে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে তোমার ফুটবল দলের আম্মু বানাবে? আর আমাকে তোমার ক্রিকেট দলের আম্মু বানাবে। আমি দুজনের হাত থেকে ফুলের গুচ্ছ নিয়ে ঘ্রাণ নিয়ে সাইডে টেবিলে রেখে পকেট থেকে দাদিমার দেয়া চুড়ি জোড়া বের করে 2 বউয়ের হাতে পরিয়ে দিলাম, আর দাদুর দেয়া 2টা আংটি বের করে ওদের দুজনকে পরিয়ে দিয়ে নিচে বসলাম। পায়ে হাত দিতে যাব, তখনই দুজনে একসাথে পা উপরে তুলে না করলো। পরে আমার সাথে না পেরে পা দিল। দুজনের পায়ে নীল পাথরের একটা করে পায়েল পরিয়ে দুজনের পায়ে একটা করে কিস করলাম। দুজনেই শিউরে উঠল। আমি উঠতে 3জনে নামাজ পড়ে নিলাম। আমাদের ভবিষ্যৎ যেন সুখের হয় তার জন্য দোয়া চাইলাম। নামাজ শেষ করে উঠতেই দুজন আমাকে নিয়ে বিছানায় শুয়ে আমার সর্বাঙ্গে কিস করে দিল। আমার সারা শরীর কেমন শিউরে শিউরে উঠল। ওদের ছোট ছোট কিসে আমি ঘায়েল হয়ে যাচ্ছিলাম। সহ্য করতে না পেরে, আপু, আমার না ক্ষুধা পেয়েছে। আমার কথা শুনে দুজনে উঠে বসে, সব ঠিক করে নেয়। তারপর একে অপরকে দেখে মুচকি হাসলো। তারপর দুজনেই দুপাশ থেকে 2 গ্লাস দুধ ধরে খেতে বলল। আমি 2টো গ্লাস হাতে নিয়ে গ্লাসের অর্ধেক করে খেয়ে ওদের হাতে ধরিয়ে দিলাম, দিয়ে বললাম ওদের খেতে। ওরাও খেয়ে নিল কিছু না বলে। তারপর আবার শুরু হলো আমার উপর অত্যাচার। একজন গলায় কিস করে তো আর একজন বুকে, একজন পেটে কিস করে তো আর একজন নাভিতে, একজন ঠোঁট দুটো দখল করে তো আরেকজন আমার পুরো শরীরে কিসে কিসে আর বাইটে ভরিয়ে দেয়।
কেমন দম বন্ধ করা এক অনুভূতি। ইস, আমার সহ্য হয় না একদম। কেমন সারা শরীরে কারেন্ট প্রবাহ হয়। তখনই আপু, ও আপু, হিসু করতে যাব। আমার কথা শুনে ওরা দুজনেই কাঁদো কাঁদো হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমার তা দেখে অনেক খারাপ লাগে। ওরা কিছু না বলে উঠে সরে যায়। আমি ওয়াশরুমে চলে যাই। কিছুক্ষণ পর বেরিয়ে দেখি আপুরা শুয়ে পড়েছে। এক সাইডে মাঝে একটা কোলবালিশ রেখে জায়গা রাখা আছে, অপর পাশে বুঝলাম ওরা হার্ট হয়েছে। আমিও তো ওদের ভালোবাসি। প্রথম বাসায় এসে ওদের দেখে ক্রাশ খেয়ে আস্তে আস্তে ওদের ব্যবহারে ওদের ভালোবেসে ফেলেছি অনেক আগেই। কি আর করার, বউকে রাগালে তো রাগ ভাঙাতে হবে। আর আমার তো দুইটা বউ। আমি ওদের কাছে গিয়ে দুজনের কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগি। আমার হাত সরাতে চাইলে উপরে উঠিয়ে নাভির কাছে স্লাইড করতে থাকি। ওরা আর বাধা দিতে পারে না। আমি একজনের গলায় মুখ ডুবিয়ে কিস করতে থাকি, আর আরেকজন আমার সারা পিঠে কিস করে ভরিয়ে দিতে থাকে। একজনের বুকে কিস করে ভরিয়ে দিতে থাকি, আর একজনের স্লাইড করে পাগল করে দিলাম একজন অজানা সুখের ভেলায়। তারপরে চলে যাই এক অজানা সুখের ভেলায়, যাকে বলা হয় জান্নাতি সুখ, প্রেমময় সুখ। সকালবেলা উঠে দেখি আমার বউগুলো উঠে গেছে। একজন আয়নার সামনে সাজুগুজু করছে, আর একজন শাওয়ার নিচ্ছে। আমি সেটা দেখে আয়নার সামনে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দিই। ভয়েস শুনে বুঝলাম এটা অজান্তা, তাই আরো গভীরভাবে জড়িয়ে ছোট্ট একটা বাইট দিয়ে বললাম, এই দুষ্টু, কি করছো? আহ অজান্তা, চুপ থাকো। আমার বউকে আদর করছি, তুমি কথা বলছো কেন? কথাটা শুনে অজান্তা অবাক। ওদের আজ অবধি কেউ চিনতে পারেনি, আর আমি কি করেছিলাম? ওদের ভয়েসটাও সেম লাগে, তাই অজান্তাকে ভাবুক দেখে আরো গভীরভাবে কিস করতে থাকি। অজান্তা কেঁপে কেঁপে ওঠে। আমি বুঝি বেশি সময় দুষ্টুমি করা যাবে না, তাই একটা জোরে বাইট দিয়ে ছেড়ে দিয়ে বেলকনিতে চলে আসি। এদিকে অজান্তা আমাকে বকছে, বাট আমি শুনতে পাচ্ছি না, কারণ বকাটা বিড়বিড় করে দিচ্ছে। কামড়টা অনেক জোরেই দিয়েছি তো তাই। অরিন ওয়াশরুম থেকে সেম শাড়ি পরে বেরিয়ে আসে আর টাওয়াল নাড়াতে বেলকনিতে আসে। তা দেখে অজান্তা বলে, যা যা, বুঝবি ঠেলা, ভাগ্য ভালো হলে বেঁচে যাবি। মানে? অজান্তা কিছু বলে না, মিটমিট করে হাসছে। শুধু অরিন কিছু না বুঝে চলে আসে। আমাকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না, নিজের কাজ করতে থাকে। আমি অরিনের দিকে তাকিয়ে দেখি অনেক মোহনীয় স্নিগ্ধ লাগছে। আমি এক পা করে ওর দিকে এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে কিস করতে থাকি আর পেটে স্লাইড করতে থাকি। অরিন জমে ঠান্ডা হয়ে গেছে, কেমন অদ্ভুতভাবে কাঁপছে। তা দেখে মৃদু হাসি আমি। অরিন এখন বুঝতে পারছে অজান্তা কেন ওটা বলেছে আর কেনই বা হাসছে। আমি আরো গভীরভাবে অরিনকে জড়িয়ে কিস করতে লাগি। প্লিজ অন্তর, ছাড়ো। ছাড়বো বলে তো ধরিনি অরিন। অরিনও বেশ অবাক হয়ে গেছে। আমি এই সুযোগে ওকে গভীরভাবে ছুঁয়ে দিয়ে ও কেঁপে কেঁপে ওঠে আমার কাছে। তাই অরিনকেও সেম জায়গায় সেম ভাবে বাইট দিয়ে ছেড়ে দিয়ে চলে আসি ওয়াশরুমে। অরিনও বিড়বিড় করে বকতে বকতে আর কামড়ের জায়গায় নড়তে নড়তে আসে। অজান্তার কাছে বসে দুজন দুজনের দিকে তাকিয়ে হা করে হেসে দেয়। সবাই রেডি হয়ে সকালের নাস্তা একসাথে খেয়ে বউ নিয়ে যে যার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হতে রুমে এসে আমি তো অবাক। আমার রুমে কিছু নেই, শুধু একটা খাট আর পড়ার টেবিল আর ছোট আলমারিটা ছাড়া। বাইরে এসে আম্মুকে জিজ্ঞেস করতেই আম্মু বলে, তোর রুম এখন মাঝখানেরটা গিয়ে দেখ, কারণ তোর রুমটা অনেক ছোট তাই। ও আচ্ছা বলেই রুমে চলে এলাম। রুমে এসে আমি তো পুরাই অবাক। রুমটা অনেক সুন্দর করে সাজানো। বিশাল একটা বড় বিছানা, 3টা আলমারি যার গায়ে নাম লেখা। প্রথমটা অজান্তার, দ্বিতীয়টা আমার, আর তৃতীয়টা ওয়ারিনের। একটা বিশাল বড় ড্রেসিং টেবিল, আরও নানান রকম জিনিসপত্র দিয়ে গোছানো একটা রুম। রুমটা ভালো করে দেখলাম, এটা সাউন্ড প্রুফ রুম। এ বাসায় সকল রুম সাউন্ড প্রুফ, শুধু আমার আগের রুম আর অজান্তা ও ওয়ারিনের আগের রুম ছাড়া। এই রুমগুলো ছোট আর বাচ্চাদের রুম বলে সাউন্ড প্রুফ করা নাই। আমি ফ্রেশ হয়ে এসে দেখি দুজনের সকল জামা কাপড় আলমারিতে গুছিয়ে রাখছে। আমাকে দেখে দুজনে আমার দিকে তাকিয়ে দেখলো।
আমি ট্রাউজার পেঁচিয়ে দাঁড়িয়ে আছি, তাই একজন টি শার্ট আর একজন ট্রাউজার এনে দিল। আমি এগুলো মুচকি হেসে নিয়ে আবার ওয়াশরুমে গেলাম। একটু পর বেরিয়ে এসে দেখি দুজনে বসে আছে। আমি বের হতেই বলল, খেতে চলো। চলো। দুপুর হয়ে গেছে, কারণ আসতে আসতে অনেক সময় লেগেছে, তাই খেতে গেলাম। খাবার টেবিলে এসে দেখি সবাই আছে এখানে। আমিও বসে পড়লাম। আমার দুই পাশে আমার দুই বউ বসলো। ওরা দুজনে দুজনের প্লেটে খাবার তুলে নিল, কিন্তু আমাকে দিল না। আমি সেটা দেখে অনেকটাই কষ্ট পেলাম। ভাবলাম ওদের হয়তো অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমাকে দিল না। কথাটা ভেবে যেই খাবার নিতে যাব তখনই হা করো। আমি বুঝতে পারলাম এই জন্য আমাকে খাবার দেয়নি, তাই কোনো কথা না বলে খেয়ে নিলাম। দুপাশ থেকে দুই বউ খাইয়ে দিচ্ছে, বেশ মজার লাগছে। তৃপ্তি সহকারে খাচ্ছি। তখন তোর কপাল দেখে আমার হিংসা হচ্ছে। কেন কেন? এই যে তোর দুই পাশে বসে দুটা সুন্দরী বউ খাওয়া দিচ্ছে, আর আমাকে দেখ ফাটা কপাল। আরে বুড়ো, কি যে বলো! আমার 3টা বউ। একজন হয়তো অভিমান করে আছে, তাই খাইয়ে দিচ্ছে না, না হলে সামনে থেকে আরেকজন সুন্দরী বউ খাইয়ে দিত। কথাটা শুনে দাদুভাই রাগী হবার ভান করে বলে, তোর দুইটা সুন্দরী বউ থাকতে আমার একটা মাত্র বউয়ের দিকে নজর দিস কেন রে? বারে, এটা তো আমার বড় বউ। বিয়ে করেছি, অথচ এখনো অবধি বাসরটাই করতে পারেনি। অনুমতি দাও না, একটু শুভ কাজটা সেরে ফেলি। তবে রে দাঁড়া তুই। আমাকে আর পায় কে? খাওয়া তো আগেই হয়ে গেছে, তাই এক দৌড়ে রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে পড়লাম, উদ্দেশ্য ভাত ঘুম দেব। কিছুক্ষণ পর আমার 2টা বউ এলো। দরজাটা লক করে এসে দুই পাশে শুয়ে আমার বুকে মাথা রাখলো। এই শুনো না। বলো, শুনছি। তুমি কি আমাদের ভালোবাসো? তোমাদের কি মনে হয়, ভালোবাসি নাকি বাসি না? মনে তো হচ্ছে ভালোই বাসো। আমি ছোট্ট করে অজান্তা আর ওয়ারেনের ঠোঁটে চুমু খেয়ে বললাম, হ্যাঁ গো পাখিরা, আমি তোমাদের অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ বউ, সত্যি। ওরা খুশিতে গদগদ হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার বুকে দুজনে 2টা কিস করে চুপটি করে শুয়ে রইল। এভাবে আনন্দ, দুষ্টুমি, হাসি, কান্নায় চলতে থাকে আমাদের জীবন। অজান্তা আর ওয়ারেন কখনোই ঝগড়া করে না। তেমন কিছু হলে তারা তার সমাধান করে, না হলে মানিয়ে নিয়ে চলে। আপনারা দোয়া করবেন এভাবে মিলেমিশে সারা জীবন কাটাতে পারি, যেন আমরা 3জনে আর আমার টুইন্স বউয়ের টুইন্স বেবি হয় যেন। কেমন? আরে আরে, চলে গেলে হবে? আমার টুইন্স বউয়ের টুইন্স বেবিগুলোর নাম ঠিক করবেন না?